আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এটা হচ্ছে কর্মমুখী রসায়নের উপরে হচ্ছে হাজারী স্যারের অনুশীলনী এমসিকিউ সলভিং ক্লাস। আচ্ছা দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা ওইটাতে যদি আমরা চলে যাই, এখানে বলা আছে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? ওকে, কি বলছে? খাদ্যদ্রব্য পচনে, ঠিক আছে? পচনে দেখো, খাদ্যদ্রব্য পচন করতে হচ্ছে কয়েকটা জিনিসের মাধ্যমে পচে যায় খাদ্যদ্রব্য। তো এর মধ্যে যদি আমি তোমাদেরকে একটু দেখাই, এটা একটু মনে রাখবা। এই খাদ্যদ্রব্য পচনের সহায়ক হচ্ছে তিনটা জিনিস, ঠিক আছে? একটা হচ্ছে অক্সিজেন, আরেকটা হইতে পারে তোমার হচ্ছে ধরো বিভিন্ন জীবাণু আছে না, এই জীবাণুর দ্বারা কি জীবাণু জীবাণু প্লাস হচ্ছে তোমার ওই ধাতব আয়ন। ওকে, এই জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে কি হয়, আমাদের খাদ্যদ্রব্য পচে। তাহলে এখন অপশন এতে আছে সালফার ডাইঅক্সাইড, না, সালফার ডাইঅক্সাইডের মাধ্যমে খাদ্য পচে না, এটা নাইট্রোজেন অক্সাইড, যাই হোক এটা না। আমাদের উত্তর হচ্ছে কি, আমরা পেয়ে গেছি গহ নাম্বারে, যে এখানে বলা আছে খাদ্যদ্রব্য পচনের সহায়ক হচ্ছে কি অক্সিজেন, জীবাণু অথবা ধাতব আয়ন। তাহলে এই গহ নাম্বার হচ্ছে কি অক্সিজেন, এটাই উত্তর। ক্লিয়ার? আমরা প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে সলভ করার ট্রাই করব, যাতে হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো হচ্ছে যদি তোমার অনুশীলনী থেকে নাও আসে, আশা করি হচ্ছে এই টপিকগুলো থেকে অবশ্যই আসবে। তো সেই হিসেবে হচ্ছে তোমরা এইভাবে পড়লে তোমাদের পড়াটা খুব ইজি হয়ে যাবে এবং প্রশ্ন ঘুরিয়ে দিলেও তোমরা পারবা। আচ্ছা, 2 নম্বরে বলা আছে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? দেখো কি বলা হয়েছে এখানে, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এখন তোমাদেরকে যদি আমি একটা জিনিস একটু দেখাই, কি বলছে? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। আমরা যদি ফুড প্রিজারভেটিভস বা হচ্ছে খাদ্য সংরক্ষক জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। ওকে, কি যে খাদ্য সংরক্ষক কি আছে সেগুলো নিয়ে একটু দেখি, তোমাদেরকে একটু যদি দেখাই। খাদ্য সংরক্ষক বা আমরা যেটাকে বলতে পারি হচ্ছে ফুড প্রিজারভেটিভস। ওকে, তো দেখো এই খাদ্য সংরক্ষক এর ভিতরে আমরা হচ্ছে 2 প্রকার খাদ্য সংরক্ষক পাবো। কত প্রকার? 2 প্রকার, ঠিক আছে? 2 প্রকার। 2 প্রকার কি কি? এক প্রকার খাদ্য সংরক্ষক হচ্ছে প্রাকৃতিক। ওকে, প্রাকৃতিক, আবার হইতে পারে হচ্ছে কৃত্রিম। কৃত্রিম খাদ্য সংরক্ষক, ঠিক আছে? তাহলে খাদ্য সংরক্ষক কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। আচ্ছা, এখন প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কারা? আশা করি তোমরা সবাই মোটামুটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক যেটা আছে এটাকে চেনো। কি কি ভাইয়া ওরা? আমরা যে লবণ আছে না, লবণ লবণ একটা খাদ্য সংরক্ষক। এই লবণ কি ধরনের খাদ্য সংরক্ষক বলতো? প্রাকৃতিক নাকি কৃত্রিম? অবশ্যই এটা একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এই লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কি? কিউরিং। খুব ইম্পর্টেন্ট, কিউরিং। তাহলে লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হয় কিউরিং, এটা একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এরপর হচ্ছে তোমার চিনি, ঠিক আছে? লবণের পর আছে কি চিনি। চিনি দিয়ে খাদ্য সংরক্ষণের যে প্রক্রিয়া, এটাকে বলা হয় সুগারিং। ওকে, সুগারিং। আচ্ছা, এরপর আছে হচ্ছে আচার তৈরি। যেমন আচার তৈরি করে খাদ্য সংরক্ষণ করা যায়, এই প্রক্রিয়াকে বলা হয় পিকলিং। তাহলে তোমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কি বলছি? খাদ্য সংরক্ষণের 2 প্রকার, সংরক্ষক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তোমার হচ্ছে কৃত্রিম, আর একটা হচ্ছে কি প্রাকৃতিক। আর খাদ্য সংরক্ষণ আমরা করি, এই প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। আর হচ্ছে চিনি দিয়ে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াকে বলা হয় সুগারিং। আচার তৈরি করে খাদ্য সংরক্ষণ করাকে বলা হয়
পিকলিং। ওকে, আশা করি ক্লিয়ার। এখন কৃত্রিম খাদ্য সংরক্ষক কারা এবং কৃত্রিম খাদ্য সংরক্ষণটা আমরা কিভাবে করে থাকি দেখো। একটু যদি তোমাদেরকে আমি কৃত্রিম খাদ্য সংরক্ষক সম্পর্কে একটু ধারণা দেই, ওকে, কি বলছে কৃত্রিম খাদ্য সংরক্ষক। দেখো এখন কৃত্রিম খাদ্য সংরক্ষক কারা। কৃত্রিম খাদ্য সংরক্ষকের ভিতরে তুমি হচ্ছে প্রথমে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ধরো আমাদের যে অ্যান্টিমাইক্রোবিয়াল আছে, কে বলছি অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিমাইক্রোবিয়াল, যাই হোক অ্যান্টিমাইক্রোবিয়াল, এই অ্যান্টিমাইক্রোবিয়াল। তারপর থাকবে হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট, অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের পর তোমরা পাবে হচ্ছে কিলেটিং এজেন্ট। কি কিলেটিং এজেন্ট। ওকে, এখন দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল, তারপর হচ্ছে তোমার কি বলছি অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে কিলেটিং এজেন্ট। আচ্ছা, এখন দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল কারা কারা। অ্যান্টিমাইক্রোবিয়ালের ভিতরে তুমি কি কি পাবা জানো। অ্যান্টিমাইক্রোবিয়ালের ভিতরে তুমি পাবা হচ্ছে সোডিয়াম বেনজয়েড। কি সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড প্লাস তুমি পাবা হচ্ছে বেনজোইক অ্যাসিড। কি পাবা বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। ওকে, এছাড়াও তোমার হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলার সরবেট। কি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম পটাশিয়াম কি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সরবেট। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে দেখো আমরা পাইলাম কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়ালের ভিতরে পাইছি আমরা সোডিয়াম বেনজয়েড, বেনজোইক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের সরবেট। এবং তোমরা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পাবা, যাদেরকে পাবা অ্যান্টিঅক্সিডেন্টের ভিতরে হচ্ছে বিএইচএ। কি বলছি বিএইচএ, বি মানে হচ্ছে বিউটালাইডেড হাইড্রক্সি অ্যানিসল, ঠিক আছে। এরপরে বিএইচটি মানে হচ্ছে বিউটালাইডেড হাইড্রক্সি টলুইন। এরপর হচ্ছে টিবিএইচকিউ। কি টিবিএইচকিউ, যাই হোক। এরপরে তোমরা পাবা হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের ভিতরে তোমরা পাবা হচ্ছে টিবিএইচকিউ, সরি আমি কি বলতেছি, টিবিএইচকিউ তো হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্টের ভিতরে। কিলেটিং এজেন্ট হচ্ছে কি আমাদের একটা খুবই পরিচিত, এটা হচ্ছে ইডিটিএ। একটু মনে রাখবা। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা যে আমাদের খাদ্য সংরক্ষক নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সামনের দিকে তোমাদেরকে অনেক কাজে দেবে। খাদ্য সংরক্ষক প্রথমেই পাইলাম আমরা দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, আরেকটা হচ্ছে কৃত্রিম খাদ্য সংরক্ষক। প্রাকৃতিক খাদ্য সংরক্ষকটা আমরা একটু আগে তোমাদেরকে একবার রিভাইজ করে দিয়েছিলাম। এখন তোমাদের কৃত্রিম খাদ্য সংরক্ষকটা হচ্ছে কি অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে সোডিয়াম বেনজয়েড, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি সরবেট। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিএইচসি, টিবিএইচকিউ। চাইলে এগুলো সংক্ষিপ্ত রূপ মনে রাখতে পারো, কারণ এগুলো আসতে পারে। কিলেটিং এজেন্ট ইডিটিএ। আশা করি ক্লিয়ার। এখন তোমরা একটু প্রশ্ন সলভে চলে আসো, দেখবা কত ইজি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক। কি বলছে ভাইয়া পুরা, বলছে কৃত্রিম খাদ্য সংরক্ষক। কথা কি ক্লিয়ার?
এখন কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে কারা পরিচিত? একটু আগে তোমাদেরকে বলছিলাম যে সোডিয়াম বেনজয়েট হচ্ছে একটা কৃত্রিম খাদ্য সংরক্ষক। তাহলে উত্তর কিন্তু আমরা অলরেডি এ নম্বরে পেয়ে গেছি। এই সোডিয়াম বেনজয়েট কি একটা কৃত্রিম খাদ্য সংরক্ষক না? এই যে এখানে দিয়েছিলাম না, এই যে প্রথমে এটা কি সোডিয়াম বেনজয়েট কি একটা কৃত্রিম খাদ্য সংরক্ষক। তাহলে আমরা অলরেডি এখানে এটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের যদি একটু দেখো 4 নম্বর থেকে আমরা যদি একটু দেখি যে 4 নম্বরে বলছে কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস মানে হচ্ছে কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটা? এই বলছিলাম না সোডিয়াম বেনজয়েট, কি বলছিলাম অ্যান্টিমাইক্রোবিয়ালের ভিতরে কে কে আছে? সোডিয়াম বেনজয়েট এবং হচ্ছে কি দেখো সোডিয়াম বেনজয়েট আর আছে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদির সরবেট। দেখো একটু খেয়াল করো, এখন এই যে কৃত্রিম খাদ্য সংরক্ষক এটার ভিতরে আছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি খাদ্য লবণ? খাদ্য লবণ কি কৃত্রিম নাকি প্রাকৃতিক? অবশ্যই প্রাকৃতিক। খাদ্য লবণ তো কৃত্রিম না, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, তাহলে এটা হবে না। আচ্ছা, এরপর দেখো চিনি। চিনি একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, কি ন্যাচারাল বা প্রাকৃতিক? ওকে, এটা একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। ফরমালডিহাইড। এরপরে দেখো ভাইয়া এটা হচ্ছে তাহলে কি, এইখানে দেখো গহ নম্বরে বলা আছে C6H5COOH মানে হচ্ছে কি বেনজোইক অ্যাসিড। দেখো তাহলে বেনজোইক অ্যাসিড কি, একটু আগে দেখাইছিলাম না বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিড একটা কৃত্রিম খাদ্য সংরক্ষক, অ্যান্টিমাইক্রোবিয়াল। ওকে, তাহলে আমাদের কৃত্রিম খাদ্য সংরক্ষক হচ্ছে এখানে কি, এটার উত্তর হচ্ছে কি আমাদের ঘ। ওকে, উত্তর হচ্ছে কি ঘ, বেনজোইক অ্যাসিড। ওকে, হ্যাঁ আশা করি ক্লিয়ার। এরপর দেখো নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয়? দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস কী কী আছে? অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস হচ্ছে সোডিয়াম বাইসালফাইড, পটাশিয়াম বাইসালফাইড, সোডিয়াম নাইট্রাইট, ফরমালিন। দেখো ফরমালিন কিন্তু এটার অন্তর্ভুক্ত নয়। আমি তোমাদেরকে দেখাইছিলাম যে সোডিয়াম পটাশিয়াম এবং হচ্ছে ক্যালসিয়ামের সরবেট, হ্যাঁ, এবং সোডিয়াম নাইট্রেট এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়ালের অন্তর্ভুক্ত। আর এই ফরমালিন এটা কিন্তু এটার অন্তর্ভুক্ত নয়। ওকে, আচ্ছা, প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? একটু খেয়াল করো, সাইট্রিক অ্যাসিডের পিএইচ মানটা হচ্ছে এইটা, অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ মানটা হচ্ছে এইটা। যেটা লিখতে ছোট, মনে রাখবে কি, যেটা লিখতে ছোট সাইট্রিক অ্যাসিড, কি সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে তোমার পিএইচ হচ্ছে 3 দশমিক কত, 3 দশমিক এখানে আছে কত 14, 3.14। আর হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে, অ্যাসিটিক অ্যাসিড কি অ্যাসিটিক অ্যাসিড এটার পিএইচ হচ্ছে 4 দশমিক সম্ভবত 74। তাহলে তোমাকে মনে রাখতে হবে যেটা লিখতে ছোট সেটার পিএইচ ছোট, যেটা লিখতে বেশি বড় সেটার পিএইচ বড়। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত বলো? সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান 3.74। ওকে, এরপরে 7 নম্বরে যদি একটু দেখো তোমরা, কি 7 নম্বর বলা আছে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? এই অ্যান্টিঅক্সিডেন্ট কি কি বলো তো? একটু আগে পড়াইছিলাম তোমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কারা? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে BHA, BHG, TBHQ। তাহলে একটু খেয়াল করো, এখানে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? ভিটামিন সি না, ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? এইখানে দেখো, এটা অ্যান্টিঅক্সিডেন্ট পাইছো তোমরা? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কি, আর এই যে ইডিটি এটা কি? ইডিটি এটা হচ্ছে কিলেটিং এজেন্ট, কি কিলেটিং এজেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এগুলো পেয়ে গেলাম। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা বলো? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট এখন হচ্ছে কি, অ্যান্টিঅক্সিডেন্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে কৃত্রিম আর একটা হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের প্রোপাইল গ্যালেট, আর বাকি যারা আছে ভিটামিন সি,
ACE, হ্যাঁ, এটা হচ্ছে প্রাকৃতিক। আচ্ছা, এরপর তোমরা একটু খেয়াল করো, ওকে দেখো BH এর পূর্ণরূপ কি বলছিলাম, এগুলোর পূর্ণরূপ আসে BH এর পূর্ণরূপ হচ্ছে বিউটালাইটেড হাইড্রোক্সিল অ্যানিসল। আর বিউটালাইটেড হাইড্রোক্সি কি বলছিলাম ভাইয়া, অ্যানিসল, মনে রাখবা বিউটালাইটেড হাইড্রোক্সি অ্যানিসল। তাহলে BUTYLATED বিউটালাইটেডের বানানটাও তোমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? বিউটালাইটেডের বানানটা একটু দেখতে হবে, কি বলছি, বিউটালাইটেড BHA। আচ্ছা দেখো BHA এর পূর্ণরূপ হলো কি, বিউটালাইটেড বিউটালেটেড বিউটালেটেড LATED বিউটালেটেড, এটা টি, ঠিক আছে, হাইড্রোক্সি HYDROXY, ওকে, হাইড্রোক্সি অ্যানিসল, ওকে। আর BHT এর পূর্ণরূপ হচ্ছে বিউটালাইটেড থাকবে, বিউটালাইটেড হাইড্রোক্সিল থাকবে, বিউটালাইটেড হাইড্রোক্সি কি টলুইন কি হবে, বিউটালাইটেড হাইড্রোক্সি টলুইন, ওকে। যাই হোক তোমরা বানানটা একটু দেখে নিবা। এই তাহলে দেখো এইখানে বলা হচ্ছে কি এর পূর্ণরূপ হচ্ছে কি এইটা, বিউটালাইটেড হাইড্রোক্সি অ্যানিসল। এরপর 10 নম্বরে চলে আসো তোমরা, তেল ও চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? বিউটালাইটেড হাইড্রোক্সিল অ্যানিসল হচ্ছে তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়, ওকে। 11 নম্বরে চলে আসো, সবজি সংরক্ষণের নিচের কোনটি ব্যবহৃত হয়? কি বলা হয়েছে, তোমার সবজি আছে না, শাক সবজি বা সবজি ফলমূল, হ্যাঁ, এই সবজি ফলমূল সংরক্ষণ হচ্ছে আমাদের কোনটা ব্যবহৃত হবে, একটু খেয়াল করো। 11 নম্বরে বলা হয়েছে, ঠিক আছে। তোমার তুমি যদি হচ্ছে এই সবজি সংরক্ষণ করতে চাও, তাহলে তোমাকে হচ্ছে যে একটা প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে লবণের যে দ্রবণ আছে 15 থেকে 20% অধিক গাঢ় যে লবণের দ্রবণ আছে, ওই দ্রবণে তুমি হচ্ছে এটাকে তুমি ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো এই যে ভিজিয়ে রাখার এই যে দ্রবণটা, এটাকে বলা হয়েছে কিউরিং প্রক্রিয়া, ঠিক আছে। এবং এইভাবে ভিজিয়ে রাখলে তোমার এটা হচ্ছে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, ঠিক আছে। কত? 1 বছর, এটা একটু মনে রাখবা। তাহলে সবজি সংরক্ষণে সবজিকে ডুবিয়ে রাখা হয় কিসের ভিতরে, সবজিকে ডুবিয়ে রাখা হয় 15 থেকে 20% লবণের দ্রবণে, ওকে। এই 15 থেকে 20% লবণের দ্রবণে তোমার ভিজিয়ে রাখাকে বলা হয় কি, এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে কিউরিং। আচ্ছা, আম কৌটাজাতকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়? কি বলছে, আম কৌটাজাতকরণে, দেখো একটু খেয়াল করো, তোমাদের যদি একটু দেখাই, ওকে। তুমি যদি হচ্ছে কৌটাজাত করতে চাও, ঠিক আছে, কৌটাজাত, তুমি কৌটাজাত করতে পারবা কি কি, তুমি মাছ, মাংস, ঠিক আছে, মাছ মাংস, তারপর ধরো হচ্ছে জ্যাম, জেলি, এগুলো হচ্ছে তুমি কৌটাজাত করতে পারবা। এই যে এগুলো কৌটাজাত করে সংরক্ষণ করার জন্য হচ্ছে তোমার একটা অ্যাসিডের প্রয়োজন হয়, বা তুমি কি সেটাকে বলতে পারো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ওকে। একটু আগে বলছিলাম যে অ্যাসিটিক অ্যাসিড, এবং সেক্ষেত্রে
তোমার এই অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ এর যে একটা মান, এই পিএইচ মানটা হচ্ছে 4.5-এর চেয়ে কম লাগবে, 4.5-এর কম পিএইচ থাকতে হবে, তখন হচ্ছে তুমি কাজটা করতে পারো। ঠিক আছে, তোমার মাছ, মাংস, জ্যাম, জেলি এগুলো তুমি যদি সংরক্ষণ করতে চাও বা কোটাজাত করতে চাও, সেক্ষেত্রে তুমি এটা করতে পারবা। এবং তোমার পিএইচ সাইট্রিক অ্যাসিডের মাধ্যমে, এবং সাইট্রিক অ্যাসিডের তখন পিএইচ মানটা থাকতে হবে 4.5-এর কম। ক্লিয়ার আশা করি। এখন বলছে এখানে দেখো, বলছে আম কোটাজাতকরণে কোটাজাত পাইলাম, কোনটি ব্যবহৃত হবে? ইথানল ব্যবহৃত হবে না, সাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হবে। ওকে, কি ব্যবহৃত হবে? সাইট্রিক অ্যাসিড। এবং সাইট্রিক অ্যাসিডের পিএইচটা কত হবে বলছিলাম ভাইয়া? পিএইচ মানটা হবে কম। কতটুকুর কম? 4.5-এর কম। ওকে, এরপর হচ্ছে ফরমালিন না, অ্যাসকর্বিক অ্যাসিড না, এমন কিছু না। এখন দেখো 13 নম্বর প্রশ্নটাতে একটু চলে যায়। নিম্নের কোনটি আম ও কাঁঠাল কৌটাজাতকরণে ব্যবহৃত হয়? একটু আগে পড়ছিলাম যে আম, কাঁঠাল, মাছ, মাংস, হ্যাঁ, এগুলো কৌটাজাতকরণের ক্ষেত্রে আমাদের হচ্ছে সাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। ক্লিয়ার? আচ্ছা, 14 নম্বরে চলে আসতো আমরা। 14 নম্বরে বলা হয়েছে যে জুস সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? কোনটি কি? জুস সংরক্ষণে কোন প্রিজারভেটিভস ব্যবহার করা হয়? আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস একটু দেখাই। একটু খেয়াল করো, জুস না, আমরা যদি সোডিয়াম বেনজয়েট, কি সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট প্লাস হচ্ছে বেনজিক অ্যাসিড ব্যবহার করি, বেনজিক অ্যাসিড, এই সোডিয়াম বেনজয়েট এবং হচ্ছে বেনজিক অ্যাসিড, এদের মাধ্যমে তুমি কি কি কাজ করতে পারো তুমি জানো? সোডিয়াম বেনজয়েট এবং বেনজিক অ্যাসিডের মাধ্যমে তুমি হচ্ছে, একটু মনে রাখবা, এটা দিয়ে তুমি হচ্ছে ফলের রস, ঠিক আছে, ফলের রস, তারপর হচ্ছে তোমার জুস, হ্যাঁ, জ্যাম, জেলি, তারপর হচ্ছে পনির, এগুলো তুমি সংরক্ষণ করতে পারবা। ঠিক আছে, কিসের মাধ্যমে? সোডিয়াম বেনজয়েট এবং হচ্ছে বেনজিক অ্যাসিডের মাধ্যমে। সেক্ষেত্রে তোমার পিএইচ মান থাকা লাগবে হচ্ছে 4.5-এর কম। ওকে, এটা তোমাদেরকে আমি আর আগেই বলছিলাম। এখন এই সোডিয়াম বেনজিক অ্যাসিড বেনজিক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, এই বেনজয়েটের একটা অনুমোদিত মাত্রা আছে, কি অনুমোদিত মাত্রা? ওকে, অনুমোদিত মাত্রা। এখন তোমরা যদি একটু চিন্তা করো যে এটার অনুমোদিত মাত্রাটা কত, সেই মাত্রাটা হবে 200 ppm। আশা করি তোমরা এটা মোটামুটি সবাই জানো। ঠিক আছে, এবং এর সর্বোচ্চ মাত্রাটা কত? ব্যবহারের সর্বোচ্চ মাত্রা, ব্যবহারের সর্বোচ্চ মাত্রা হচ্ছে সর্বোচ্চ মাত্রা 6.1% সম্ভবত। যাই হোক, তোমাদেরকে আমি একটু বলতেছি, মনে রাখবা সোডিয়াম বেনজয়েট এবং হচ্ছে এই বেনজিক অ্যাসিড, এই দুইটা ব্যবহার করে তুমি হচ্ছে ফলের রস, জুস, জ্যাম, জেলি ইত্যাদিকে সংরক্ষণ করতে পারবা। সেক্ষেত্রে পিএইচ থাকা লাগবে 4.5-এর কম। এর অনুমোদিত মাত্রা হচ্ছে তোমার 200 ppm এবং সর্বোচ্চ ব্যবহারযোগ্য মাত্রা 6%। আশা করি ক্লিয়ার। তাহলে এখন তোমার যে 14 নম্বর প্রশ্নটা আছে, বলছে জুস সংরক্ষণে আমরা পাইছিলাম কি কোন প্রিজারভেটিভ ব্যবহৃত হবে? সোডিয়াম বেনজয়েট অথবা বেনজিক অ্যাসিড। তাহলে এখানে আছে কি? এখানে আছে হচ্ছে সোডিয়াম বেনজয়েট। তাহলে কি ভিনেগার হবে? অবশ্যই না, এটাও না, এটাও না। আচ্ছা, এরপর 15 নম্বরে চলে আসো। মাছ, মাংস সংরক্ষণে, ভাইয়া মাছ, মাংস সংরক্ষণে কোন প্রিজারভেটিভস ব্যবহৃত হয়? মাছ, মাংস সংরক্ষণে, এটা একটু এক্সট্রাভাবে লিখে রাখো, এটা একটু গোল দাগ দিয়ে লিখে রাখো। মাছ, মাংস সংরক্ষণে সোডিয়াম নাইট্রেট নামক প্রিজারভেটিভস ব্যবহৃত হয়। ঠিক আছে, কি বলছি? মাছ, মাংস সংরক্ষণে কোন প্রিজারভেটিভস ব্যবহৃত হবে? মাছ, মাংস সংরক্ষণে হচ্ছে সোডিয়াম নাইট্রেট প্রিজারভেটিভস ব্যবহৃত হয়। সোডিয়াম নাইট্রেট, এটা একটু মাথায় রাখবে। একসাথে মাছ, মাংস থাকলে তোমরা এটা উত্তরটা এইটা দেখাবা। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এরপর চলে আসো দুধ কি ভাইয়া? দুধ কি?
দুধ হচ্ছে একটা জেল, ইমালশন, সাসপেনশন, সল। দেখো দুধ কিন্তু একটা ইমালশন। এখন আমাদের এই বইতে দেওয়া আছে সল, ঠিক আছে, এখানে দেওয়া আছে কি সল, কিন্তু তোমাকে এখন কি করতে হবে, তোমাকে হচ্ছে সলই পড়তে হবে। কি পড়তে হবে? সল পড়তে হবে, কিছু করার নেই, যেহেতু হাজারি স্যার বইতে দেওয়া আছে। এবং এটা হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, এবং এগুলো হচ্ছে আসে। এবং যদি তোমাকে মাথায় রাখতে হবে, যখন দেখবে তোমার অপশন সহ মিলে যাচ্ছে, যেহেতু অনুশীলনী থেকে প্রতি বছর 20টার মতো প্রশ্ন করতেছে, তাহলে অবশ্যই তোমার সাথে অপশনের সাথে মিলে যাবে। মানে হচ্ছে তারাও কিন্তু মেন বই থেকে প্রশ্ন করলে তার অপশনগুলো মিলবে না, তাই না? অপশনগুলো মিললে তো হচ্ছে তারা অনুশীলনী থেকে করে, সেই জন্য যেহেতু অপশন সহ মিলে যাচ্ছে, তাহলে ভাইয়া তারা কিন্তু উত্তরটাও কারেক্ট করবে হচ্ছে এখান থেকে। তাই তোমার হচ্ছে ভুল হলে ভুল লাগাইতে হবে। এখন কথা হচ্ছে দুধ কেমনে কিভাবে ইমালশন, এটা যদি একটু বলি আর কি, এটা যদি কেউ জানতে চাও, ঠিক আছে? আচ্ছা, দেখো তোমরা একটা চার্ট আছে, আমি জানি না চার্টটা, আমার মতে হচ্ছে চার্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের হচ্ছে পড়ানো দরকার, আমি সেই জন্য পড়াচ্ছি, তোমরা যতটুকু মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের কলয়েডের শ্রেণী বিভাগ, ঠিক আছে? কি বলছি? কলয়েডের শ্রেণী বিভাগ, ওকে, শ্রেণী বিভাগ। আচ্ছা, কলয়েডের কী কী শ্রেণী বিভাগ আছে এটা নিয়ে একটু কথাবার্তা আছে। দেখো এখন তোমাদেরকে আমি একটা ঘরের মাধ্যমে দেখাইলে আমার মনে হয় বেটার হবে। কি হইল এটা, এমন হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, ছেড়ে দিচ্ছি কেন? যাই হোক, যতটুকু হয়েছে এনাফ। তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, তোমাদেরকে আমি একটা জিনিস একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা, তোমরা প্রথমে মনে রাখো অ্যারোসল। কি বলছি? অ্যারোসল, ওকে, অ্যারোসল। এরপর হচ্ছে ধরো ফোম, ফোম সবাই আশা করি চিনো। এরপর হচ্ছে তোমার ইমালশন বা জেল, আমি জেল লিখি সংক্ষেপে, জেল বা হচ্ছে ইমালশন। জেল বা ইমালশন। আচ্ছা, এরপর হচ্ছে সল। ওকে, প্রথমে হচ্ছে তোমার মানে এটা কি কি প্রকারভেদ, তোমাদের যদি একটু প্রকারভেদটা দেখাই, প্রকার। এরপর হচ্ছে তোমার কণা বা বিস্তারিত কণা, যেটাকে আমরা সংক্ষেপে লিখব কি কণা, বিস্তারিত কণা। আচ্ছা, এরপরে
তোমার হচ্ছে মাধ্যম, বিস্তরণ মাধ্যম। ওকে, বিস্তরণ মাধ্যম। এরপর হচ্ছে আমাদের উপাদান, উদাহরণ। কি কি উদাহরণ থাকতে পারে? কলমটা ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট হচ্ছে এক্সাম্পল লিখে রাখো, এক্সাম্পল এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার এটার ভিতরে অ্যারোসলের ভিতরে কঠিনও আছে, এবং অ্যারোসলের ভিতরে কি আছে ভাই? কঠিন আছে। অ্যারোসলের ভিতরে তরল আছে। আচ্ছা, এখন ধরো কঠিন, কি বলছি? কঠিন। এরপর এখানে হচ্ছে ধরো তরল। ওকে, তরল। কঠিন ফোম, তরল, ইমালশন, জেল। কলমের সমস্যা করতেছে। কঠিন আর হচ্ছে তরল, এটা একটু মনে রাখবো, ঠিক আছে। এখন দেখো আমাদের এইটার হচ্ছে বিস্তারিত, তোমার হচ্ছে যে কণা আর কি, ঠিক আছে। এই কণা ধরো এটা হচ্ছে কঠিন, ঠিক আছে, এটা হচ্ছে তরল। ওকে, গ্যাস হচ্ছে তোমার এটার বিস্তরণ মাধ্যম, বিস্তারিত কণা। এটার বিস্তারিত কণা হচ্ছে তরল। ওকে, আর এটা হচ্ছে কঠিন। যখন কি বলছি, এটার মাধ্যম হচ্ছে গ্যাস, বিস্তরণ মাধ্যম হচ্ছে গ্যাস, কঠিন, তরল, তরল, এটা কঠিন, কঠিন, তরল। ওকে, আচ্ছা, এখন দেখো তুমি কি বলছি, তোমার মাধ্যম, বিস্তরণ মাধ্যম আর হচ্ছে বিস্তারিত কণা, ঠিক আছে। দেখো আমাদের বিস্তারিত যে কণাটা হচ্ছে তোমার মাধ্যমটা যা হবে, তুমি যদি একটু, তোমাকে আমি এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন এটার উদাহরণ হচ্ছে ভাসমান ধূলিকণা, ভাসমান ধূলিকণা। এখন তুমি এটার বিস্তরণ মাধ্যম কি আর বিস্তারিত কণা কি, তুমি এটা বুঝতে পারবা কেমন? দেখো দেখো এইখানে ধূলিকণা কি করতেছে? বাতাসের ভিতরে ধূলিকণা। তাহলেই মাধ্যম কি? এখানে মাধ্যম হচ্ছে বাতাস, মানে গ্যাস, তাই না? এখানে মাধ্যম হচ্ছে কি? গ্যাস। গ্যাস হচ্ছে কি? মাধ্যম। গ্যাস হচ্ছে মাধ্যম, আর ধূলিকণা এটা হচ্ছে বিস্তারিত কণা। তাহলে কণাটা কি? কঠিন না? আর গ্যাসটা কি? বাতাসটা কি গ্যাস জাতীয়? তাহলে মাধ্যমটা গ্যাস, পাইছো?
আচ্ছা, এরপরে খেয়াল করো ফোম। ফোম ফোমের মধ্যে যদি একটু এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাই আমি, যেমন কেক, কঠিনের এক্সাম্পল হচ্ছে কি, ভাই কলমটা যা ডিস্টার্ব করতেছে। কেক, এরপর হচ্ছে সাবানের ফেনা, সাবানের ফেনা। খেয়াল করো কেক যেই জিনিসটা আছে, কেক, আমাদের কেক, এখন এই কেকটা হচ্ছে কি কঠিন, ঠিক আছে। এটার ভিতরে যদি তোমার হচ্ছে কেকের একটু ফাঁপা থাকে না, চাপ দিলে দেখবে নিচের দিকে ডেবে যায়, ঠিক আছে, নিচের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে ফাঁপা থাকে, এই ফাঁপা জায়গাটার ভিতরে থাকে কি গ্যাস। তাহলে কণা, বিস্তারিত যে কণা, এই কণাটা হচ্ছে কি গ্যাস, আর মাধ্যমটা হচ্ছে কি আমাদের বড় কেকটা, মানে হচ্ছে কঠিন, তাই না, কেকটা কঠিন। আচ্ছা, এরপর দেখো ইমালশন, তরল, এবং এটার এক্সাম্পল হচ্ছে তোমার যদি একটু বলি, যেমন দুধ, ওকে, দুধ। এখন দেখো এই দুধও তরল, দুধ হচ্ছে কি পানির, দুধের ভিতরে 80%, 82 থেকে 80%, 88% হচ্ছে পানি। তাহলে দেখো এটা কিন্তু পানির ভিতরে পানি, তাহলে এটার বিস্তারিত কণও পানি, মাধ্যম হচ্ছে পানি, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপর খেয়াল করো, তুমি যদি একটু দেখো যে আমাদের সলটা হচ্ছে কি, সলটা হচ্ছে তোমার মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর কি, যেটা, এরপর হচ্ছে ঘোলা পানি, কি ঘোলা পানি, মানে কঠিনের ভিতরে কঠিনও হইতে পারে, কঠিনের ভিতরে কঠিন হইলে কি হবে, কঠিনের ভিতরে তরল হইলে কি হবে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটার বিস্তারিত কণা হচ্ছে কঠিন এবং বিস্তর মাধ্যম হচ্ছে তরল। তাহলে আমাদের একটু আমরা এক্সাম্পল এগুলো দেখলাম, জাস্ট হচ্ছে এগুলো তোমাদের আসতে পারে, এই জন্য আর কি আমরা 4টা দেখলাম। আমাদের কলমটা একটু সমস্যা, এই জন্য আমাদের লিখতে সমস্যা হয়েছে। তারপর একটু দেখো, খেয়াল করো 17 নম্বরে, 16 নম্বরে, দুধ হচ্ছে একটি ইমালশন, কিন্তু এখানে বলছে সল মানে সল, কোনো কথা নেই। হাজারি স্যার বলছে সল মানে কি, আমাদের সল দেখাইতে হবে। আচ্ছা, কোন প্রাণীর দুধে শক্তি ক্যালোরি সবচেয়ে বেশি থাকে? কি বলছে, শক্তি ক্যালোরি সবচেয়ে বেশি থাকে কার? শক্তি ক্যালোরি সবচেয়ে বেশি থাকে মহিষের। আমরা যদি তোমাদেরকে হচ্ছে একটু শক্তি ক্যালোরি বা হচ্ছে কোন দুধে কোন উপাদানটি সবচেয়ে বেশি থাকে এটি একটু আগে দেখাই। দেখো তুমি মনে রাখবা, মানুষের দুধে, কি বলছি, মাতৃদুগ্ধে, ঠিক আছে, মানুষে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি জানো, সবচেয়ে বেশি মানুষের দুধে সবচেয়ে বেশি থাকে হচ্ছে তোমার ল্যাকটোজ, কি ল্যাকটোজ, এবং এই পরিমাণটা হচ্ছে 7.1। মহিষের দুধে একটু যদি চিন্তা করো, কিসে, মহিষে, ওকে, মহিষের সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি জানো, চর্বি, এবং এই চর্বির পরিমাণটা হচ্ছে তোমার 7.4, যার শক্তি ক্যালোরির মান আসে 110 কিলো ক্যালোরি, কত, 110 কিলো ক্যালোরি। এবং ভেড়ার যদি একটু চিন্তা করো, ভেড়াতে, হ্যাঁ, ভেড়াতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে জানো, সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন থাকে।
প্রোটিন এবং এর মানটা আসে 4.6। তাহলে দেখো আমরা পাইলাম কি সবচেয়ে বেশি শক্তি ক্যালোরি কোথা থেকে মহিষে, এবং এটার মান কত 110 কি কিলো ক্যালোরি। আশা করি ক্লিয়ার। এরপরে তোমরা একটু 17 নম্বর চলে আসো। দুধের প্রধান প্রোটিন কোনটা ভাইয়া? দুধের প্রধান প্রোটিন হচ্ছে ক্যাসিন। আচ্ছা তোমাদেরকে আমি একটু দেখাই। খেয়াল করো, একটু খেয়াল করো। হ্যাঁ আচ্ছা, দুধ, ঠিক আছে, এই দুধের যে শতকরা সংযুক্তি, সেই শতকরা সংযুক্তিতে দেখবা যে দুধে পানির পরিমাণ কতটুকু থাকে। পানি, কি বলছি, পানি। দুধে পানি থাকে হচ্ছে 82 থেকে 88%। কত? 82 থেকে 88% কি থাকে? পানি থাকে। এবং এইখানে তোমার ক্যাসিন হচ্ছে তোমার প্রধান প্রোটিন। কি? দুধের প্রধান প্রোটিন হচ্ছে কি? ক্যাসিন হলো কি? প্রধান প্রোটিন। দুধের প্রধান প্রোটিন হলো কি? ক্যাসিন। একটা জিনিস মনে রাখবা, 3 ধরনের ক্যাসিন থাকে সাধারণত দুধে। কত ধরনের ক্যাসিন আছে? 3 ধরনের ক্যাসিন আছে, সরি, তো 3 ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে কি ক্যাসিন, ক্যাসিন একটা প্রোটিন। এরপর হচ্ছে ল্যাক্টোঅ্যালবুমিন। কি? ল্যাক্টোঅ্যালবুমিন, ল্যাক্টোঅ্যালবুমিন। এরপর হচ্ছে তোমার ল্যাক্টোগ্লোবিউলিন। কি? ল্যাক্টোগ্লোবিউলিন, গ্লোবিউলিন। তাহলে এই ধরনের প্রোটিন থাকে। এর মধ্যে প্রধান হচ্ছে কি আমাদের ক্যাসিন। এবং দুধে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি, দুধে দুধে হচ্ছে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ভিটামিন। ওকে, ভিটামিন। দুধের যে ভিটামিনটা থাকে সেটা হচ্ছে কি কি? দুধে ভিটামিন এ, B6, সি, ডি, ই এবং হচ্ছে ভিটামিন কে। এই ভিটামিনগুলো থাকে। দুধের যে এনজাইম থাকে, কি বলছি, দুধে হচ্ছে এনজাইম। দুধের এনজাইম হচ্ছে কি কি? দুধের এনজাইম হচ্ছে ল্যাকটোজ। ওকে, দুধের এনজাইম হচ্ছে ল্যাকটোজ। এবং হচ্ছে দুধে কিছু খনিজ আয়ন থাকে, খনিজ আয়ন। এই খনিজ আয়নগুলো কি কি? দুধের যে কিছু খনিজ আয়ন আছে, সেই খনিজ আয়নগুলো, এক মিনিট, খনিজ আয়ন, দুধের খনিজ আয়নগুলো হচ্ছে ক্যালসিয়াম 2+, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, ক্লোরিন মাইনাস। এবং এই যে আমি তোমাদেরকে একটা বলছি না ল্যাকটোজ, এটা হচ্ছে দুধের কি করে, এটার জন্য হচ্ছে এটা হচ্ছে দুধের ডাইস্যাকারাইড। দুধের ডাইস্যাকারাইড কোনটা? ল্যাকটোজ হচ্ছে দুধের ডাইস্যাকারাইড। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এটা দুধের মিষ্টতা। দুধ মিষ্টি লাগে না? মিষ্টতা, দুধের মিষ্টতার জন্য দায়ী হচ্ছে কি আমাদের এই ল্যাকটোজ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা দুধ থেকে মোটামুটি অনেক কিছুই শিখলাম। দেখো 18 নম্বর যে প্রশ্নটা,
দুধের প্রধান প্রোটিন কোনটি? দুধের প্রধান প্রোটিন হচ্ছে ক্যাসিন। তিন ধরনের প্রোটিন থাকে, তার মধ্যে একটা প্রধান হচ্ছে কি ভাইয়া? ক্যাসিন। দেখলাম আমরা, খেয়াল করো। চলো 19 নম্বরটা একটু দেখি আমরা এখন। মানব দেহে প্রোটিনের চাহিদা মেটায় কোনটা? মাছ, মাংস এগুলো হচ্ছে প্রোটিন, এটা আমরা সবাই জানি। ভাত হচ্ছে কি আমাদের একটা শর্করা, ঠিক আছে? ভাত হচ্ছে শর্করা। শাকসবজি, এরপর হচ্ছে তোমার পানি, পানি এগুলো হচ্ছে ভিটামিন। আচ্ছা, চলে আসো 20 নম্বরে। নিচের কোনটি দুধের নিচের কোন ধরনের আয়ন সমূহের সেটটি অধিক পরিমাণে থাকে? একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম, কি দেখাইছিলাম? পটাশিয়াম, ক্যালসিয়াম এবং হচ্ছে ক্লোরিন মাইনাস বা ক্লোরিন আয়ন। এই জিনিসগুলো হচ্ছে কি দুধের সবচেয়ে বেশি পরিমাণে থাকে। দুধে কিন্তু কোনো আয়রন থাকে না, দুধে হচ্ছে এখানে ফসফরাস এটা থাকে না। আচ্ছা, তাহলে বেশি থাকে কোনটা? এগুলো। নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি? তোমাদেরকে আমি একটা চার্ট লিখে দিয়েছিলাম যে প্রোটিনের পরিমাণ, দুধের প্রোটিন আছে না, সেই দুধের প্রোটিনের পরিমাণ নিয়ে দেখো। বলছিলাম যে তোমার মানুষের যে দুধে, এটাতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে ল্যাকটোজ, মহিষের দুধে থাকে চর্বি এবং ভেড়ার দুধে থাকে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন। তাহলে এখানে চাইছে কি? চাইছে হচ্ছে প্রোটিন। তাহলে এখানে তুমি বলো প্রোটিনের পরিমাণ চাইছে না, তাহলে প্রোটিন সবচেয়ে বেশি কোনটাতে বলো? প্রোটিন সবচেয়ে বেশি হচ্ছে ভেড়িতে বা ভেড়াতে, ঠিক আছে? আর এই যে মহিষের দুধ, এটাতে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে বলো তো? মহিষের দুধে সবচেয়ে বেশি পরিমাণে চর্বি থাকে, এটা মনে রাখবা। কী থাকবে? চর্বি সবচেয়ে বেশি পরিমাণে কোথায় থাকে? মহিষের দুধে। মানুষের দুধে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে? ল্যাকটোজ, ঠিক আছে? ল্যাকটোজ, ওকে। এরপরে চলে আসো 22 নম্বরে বলা আছে নিচের কোন প্রাণীর দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? একটু আগে দেখেছিলাম যে মহিষের দুধে সবচেয়ে বেশি পরিমাণ চর্বি থাকে। তাহলে উত্তর এটা। নিচের কোন দুধের ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? কোন প্রাণীর দুধে? মানুষের দুধে সবচেয়ে বেশি পরিমাণে ল্যাকটোজ থাকবে। আচ্ছা, এরপর 24 নম্বরে চলে আসো। 24 নম্বরে বলা হয়েছে কি? দুধে ডাইস্যাকারাইড থাকে। কোন ডাইস্যাকারাইড থাকে? দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? বলছিলাম যে দুধে হচ্ছে ল্যাকটোজ থাকে। কি? এই ল্যাকটোজ নামক ডাইস্যাকারাইড থাকে, এটা বলছিলাম না তোমাদেরকে? বলো। দুধের যখন আমরা এটা লিখছিলাম তখন দেখছিলাম যে দুধে হচ্ছে কি থাকে? ডাইস্যাকারাইড থাকে। এটার হচ্ছে ল্যাকটোজ। সে ল্যাকটোজ হচ্ছে কি করে? দুধের মিষ্টতা বাড়ায়। কি করে? দুধের মিষ্টতার জন্য দায়ী কে? মিষ্টতার জন্য দায়ী হচ্ছে আমাদের ল্যাকটোজ। ওকে, আচ্ছা। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি মেশানো হয়? আচ্ছা, দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য হচ্ছে আমাদের এই সোডিয়াম বাইকার্বনেট মেশানো হয়। তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? আচ্ছা দেখো ভাইয়া আপুরা, তরল দুধ সংরক্ষণে, কি সংরক্ষণে? তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? দেখো, দুধ সংরক্ষণের জন্য কয়েকটা পদ্ধতি আছে, বেসিক্যালি হচ্ছে 2টা পদ্ধতি আছে, ঠিক আছে? একটু তোমাদেরকে আমি দেখাই, দেখো। ওকে, দুধ সংরক্ষণের পদ্ধতি কি? দুধ সংরক্ষণ, ওকে। দুধ সংরক্ষণের জন্য চারটা পদ্ধতি দেখো। কোয়াগুলেশন, এই কোয়াগুলেশনটা কি জানো? দুধ থেকে মাখন বা ছানা, দুধ থেকে মাখন বা ছানা তৈরির প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন। ভালো কথা। ফার্মেন্টেশন কি? ফার্মেন্টেশন হচ্ছে কি? ফার্মেন্টেশন হচ্ছে আমাদের কোন পদ্ধতিটা?
সংরক্ষণ পদ্ধতি। এরপর হচ্ছে তোমার পাস্তুরাইজেশন, পাস্তুরাইজেশন এটাও দুধ সংরক্ষণের একটা পদ্ধতি। এরপর হচ্ছে তোমার স্টেরিলাইজেশন। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের কি দুধ তোমার হচ্ছে দুধ সংরক্ষণের পদ্ধতি, ঠিক আছে, দুধ সংরক্ষণের পদ্ধতি। তাহলে কোয়াগুলেশন, ফার্মেন্টেশন, পাস্তুরাইজেশন এবং হচ্ছে কি স্টেরিলাইজেশন, এগুলো হচ্ছে আমাদের দুধ সংরক্ষণের পদ্ধতি। আচ্ছা, এখন বলছে এখানে দুধ সংরক্ষণ কোন পদ্ধতি ব্যবহার করা হয়? পাস্তুরাইজেশন। ক্লিয়ার? চারটা ওগুলো মনে রাখবা। সাসপেনশনের উদাহরণ কোনটি? সুন্দর প্রশ্ন। কি সাসপেনশন বলছি, কি সাসপেনশনের এক্সাম্পল, সাসপেনশন। ওকে, সাসপেনশনের উদাহরণ হচ্ছে তোমার এক নম্বর হচ্ছে কলেরা ভ্যাকসিন। মনে রাখবা কি কলেরা, কলেরা আছে না, কলেরা ভ্যাকসিন, এটা হচ্ছে কি আমাদের সাসপেনশন একটা উদাহরণ। অন্ত্রের ইমেজিং কাজে হচ্ছে আমাদের যেই ব্যবহৃত বেরিলিয়াম সালফেট, কি বলছি, অন্ত্রের ইমেজিং কাজে আমরা যে বেরিলিয়াম সালফেট ব্যবহার করি, এই বেরিলিয়াম সালফেট এটা হচ্ছে একটা উদাহরণ। এরপর হচ্ছে পানিতে, পানি আছে না, পানিতে হচ্ছে ময়দার মিশ্রণ। ওকে, ময়দার, পানিতে কিসের মিশ্রণ? ময়দার মিশ্রণ। এগুলো হচ্ছে আমাদের সাসপেনশনের উদাহরণ। দেখো এখন 27 নম্বর চলে আসো। বলছে সাসপেনশনের উদাহরণ কি? কর্দমাক্ত মাটি না, চিনি দ্রবণ না, দুধ না। সাসপেনশনের উদাহরণ হচ্ছে কি আমাদের রক্ত। রক্ত একটা সাসপেনশনের উদাহরণ। এটা লিখতে মনে ছিল না, যাই হোক মনে করে লিখবা। ওকে, এরপরে পানিতে ময়দার যে মিশ্রণ, একটু আগে দেখাইছিলাম যে পানিতে ময়দার মিশ্রণ, এটাকে বলা হয় কি সাসপেনশন। পেপটাইজেশন পদ্ধতিতে কোনটি করা যায়? কোনটি পেপটাইজেশন পদ্ধতি তৈরি করা হয় কোনটি? হ্যাঁ, পেপটাইজেশন পদ্ধতি হচ্ছে আমাদের কলয়েড তৈরি করা হয়। কি তৈরি করা হয়? কলয়েড। কি কোন পদ্ধতি তৈরি করা হয়? কলয়েড। পেপটাইজেশন পদ্ধতিতে কলয়েড তৈরি করা হয়। সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটা ভাইয়া? সবচেয়ে কার্যকর কি? সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট। দেখো কোয়াগুলেন্টের ভিতরে সবচেয়ে কার্যকর হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার ফেরিক আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। ঠিক আছে, এখন ফেরিক যুক্ত তোমরা যেটা পাওয়া এটা হচ্ছে সবচেয়ে কার্যকর। দেখো এটা না, এটাও না, এটাও না, এই যে এটা হচ্ছে ফেরিক যুক্ত, তাই এটা হচ্ছে কি সবচেয়ে কার্যকর। ওকে, অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিলিয়াম সালফেট কিসের উদাহরণ? বলছিলাম যে অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিলিয়াম সালফেট একটা সাসপেনশনের উদাহরণ। আচ্ছা, দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়? দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন। দুধ থেকে ছানা বা মাখন তৈরির প্রক্রিয়াকে কোয়াগুলেশন বলা হয়, এটা একটু মনে রাখবা। মাখনকে কি বলছে? আমাদের যে মাখন আছে, মাখনকে পানি মুক্ত করা হয় কোন পদ্ধতিতে? একটু দেখাই তোমাদেরকে আমি। ওকে, খেয়াল করো, ঠিক আছে। মাখন, এই মাখনকে তোমরা দুইটা পদ্ধতি মাখনের উপর ইউজ করতে পারো। কয়টা পদ্ধতি বলছি? দুইটা পদ্ধতি, ঠিক আছে। মাখনকে তোমরা হচ্ছে পানি মুক্ত করার জন্য আর কি দুইটা পদ্ধতি ইউজ করতে পারো। একটা হচ্ছে পরিষ্কার পানি, পরিষ্কার পানি দিয়ে
বারবার ধোয়া, কি পরিষ্কার পানি দিয়ে কী করতে হবে আমাদের, বারবার ধুইতে হবে। নাম্বার 2 হচ্ছে চাপ দিয়ে এটাকে দলিত করবে, চাপ দিয়ে দলিত করে এই কাজটা করা যায়, পানি মুক্ত করা যায়। ঠিক আছে, খেয়াল করো এইখানে দেখো, মাখনকে পানি মুক্ত করার কোন পদ্ধতি, মাখনকে চাপ দিয়ে দলিত করে এটাকে পানি মুক্ত করা হয়। পানি শোষণ করে না, পানি যোগ করে এর সাথে না, মাখনকে ক্যালসিয়াম অক্সাইড যোগ করে না। ট্যালকম পাউডার মূল উপাদান কি, খুবই সুন্দর একটা প্রশ্ন। ট্যালকম পাউডার কি বলছে, ট্যালকম পাউডার, দেখো ট্যালকম পাউডার, ওকে, এই ট্যালকম পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যাল্ক। মনে রাখবা কি, ট্যালকম যে পাউডার আছে এই ট্যালকম পাউডারের মূল উপাদান হচ্ছে কি, মূল উপাদান হচ্ছে কি ভাইয়া পুরা, মূল উপাদান হলো ট্যাল্ক। ওকে, এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক। ট্যালকম পাউডারের অ্যান্টিসেপটিক হচ্ছে কি হলো, অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক হিসেবে থাকে হচ্ছে তোমার জিঙ্ক অথবা হচ্ছে কি তোমার জানো ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। ওকে, জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট মনে রাখবা। ওকে, ক্লিয়ার। এবং এই ট্যালকমে সুগন্ধর জন্য ব্যবহার করা হয় ম্যানথল। কি ব্যবহার করা হয়, ম্যানথল। তাহলে আমরা মোটামুটি পেলাম ট্যালকম পাউডার। এই ট্যালকম পাউডারের মূল উপাদান হলো কি, ট্যালকম পাউডারের মূল উপাদান হলো ট্যাল্ক, অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় জিঙ্ক ও ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, সুগন্ধর জন্য ব্যবহৃত হয় ম্যানথল। মোটামুটি আমরা এটুকু ক্লিয়ার, তাই তো? ওকে, তাহলে এখানে 34 নম্বর বলছে ট্যালকম পাউডারের মূল উপাদান কোনটা, কি চাইছে, মূল উপাদান হলো ট্যাল্ক। আচ্ছা, আরেকটা বিষয় আছে, ট্যাল্কের তোমরা যদি একটু সংযুক্তিটা তোমাদেরকে একটু দেখাই রাখি। ট্যালকমের যে সংযুক্তি, ট্যালকম মানে হচ্ছে কি কি কিসের সংযোগে তৈরি হয়, মনে রাখবা 3 ম্যাগনেসিয়াম অক্সাইড এবং হচ্ছে 4 সিলিকন ডাইঅক্সাইড। ওকে, 4 সিলিকন ডাইঅক্সাইড ও H2O। ওকে, H2O, এইভাবে হচ্ছে আমাদের ট্যাল্ক গঠিত হয়। ওকে, এখন চলে আসো আমরা 35 নম্বর প্রশ্ন একটু দেখো। 35 নম্বর প্রশ্ন বলা আছে ট্যালকম পাউডারের প্রধান উপাদান কোনটা। বলছিলাম ট্যালকম পাউডারের মূল উপাদান বা ট্যালকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে ট্যাল্ক। 36 নম্বর বলা আছে ট্যালকম পাউডার প্রস্তুতির মূল উপাদান কোনটা। একটু আগে দেখাইছিলাম 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড এবং হচ্ছে H2O, তাই উত্তর হচ্ছে এ। খেয়াল করো, এরপরে চলে আসো ট্যালকমের সংযুক্তি কি। ট্যালকমের সংযুক্তি বা হচ্ছে ট্যালকমের মূল উপাদান এইটা, একটু আগে দেখাইছিলাম। একটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে সলভ করলে বাকিগুলো সলভ হয়ে যায়। দেখো, বেবি পাউডার অ্যান্টিসেপটিক হিসেবে কোনটি কাজ করে। আচ্ছা, চলে আসো একটু বেবি পাউডার নিয়ে কথাবার্তা বলি। বেবি পাউডার, ঠিক আছে,
কি একটা সমস্যা, বুঝতেছি না কলমটা কি সমস্যা করতেছে। যাই হোক, বেবি পাউডার ঠিক আছে, খেয়াল করো এই বেবি পাউডারের মূল উপাদান কি? এই বেবি পাউডারের মূল উপাদান, বেবি পাউডারের মূল উপাদান ট্যাল্ক। ট্যালকম পাউডারের মূল উপাদান ট্যাল্ক, বেবি পাউডারের মূল উপাদান ট্যাল্ক, এবং হচ্ছে এটা অ্যান্টিসেপটিক। এটার অ্যান্টিসেপটিক কে? অ্যান্টিসেপটিক হচ্ছে তোমার বোরিক অ্যাসিড। কি? বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড। ট্যালকম পাউডার সরি বেবি পাউডারের অ্যান্টিসেপটিক হচ্ছে বোরিক অ্যাসিড প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, ক্লিয়ার? ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে তোমরা বেবি পাউডারে চলে আসো। বেবি পাউডার থেকে প্রশ্ন আসছে কি অ্যান্টিসেপটিক হিসেবে কোনটা ব্যবহৃত হয়? অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় যে তোমার বোরিক অ্যাসিড। ওকে, এরপরে 39 নম্বরে চলে আসো। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটা? ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হচ্ছে গ্লিসারিন। মনোস্টিয়ারেট হচ্ছে ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান, বা হচ্ছে গ্লিসারিন মনোস্টিয়ারেট। ঠিক আছে, এইটা মনে রাখবা। কোল্ড ক্রিমে লুব্রিটিং এজেন্ট হিসেবে কি বলছে? কোল্ড ক্রিমের লুব্রিটিং এজেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়? কোল্ড ক্রিম। কোল্ড ক্রিমের তোমার হচ্ছে মূল উপকরণ হচ্ছে কি কি জানো? কোল্ড ক্রিমের মূল উপাদান যদি একটু দেখাই, কোল্ড ক্রিম দেখো, কোল্ড ক্রিমের মূল উপাদান হচ্ছে তোমার তিনটা জিনিস নিয়ে তোমার হচ্ছে কোল্ড ক্রিমটা গঠিত হয়। এরপর এটা হচ্ছে তেল, মোম এবং হচ্ছে বোরাক্স। ওকে, আচ্ছা দেখো তোমার যে মিনারেল আছে না, মিনারেল অয়েল বা তোমার হচ্ছে তরল প্যারাফিন তরল প্যারাফিন, এরা হচ্ছে কি হিসেবে ব্যবহৃত জানো? এরা হচ্ছে লুব্রিকেন্ট এজেন্ট। এরা হচ্ছে লুব্রিকেন্ট এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, আর এই যে তোমার কোল্ড ক্রিম আছে, এইটার অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় কে? অ্যান্টিসেপটিক। এটার অ্যান্টিসেপটিক হচ্ছে তোমার বোরাক্স। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে কোল্ড ক্রিমের মূল উপাদান হচ্ছে তেল, মোম অথবা এবং বোরাক্স, এবং বোরাক্স হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। মিনারেল অয়েল বা হচ্ছে তরল প্যারাফিন হচ্ছে আমাদের লুব্রিকেন্ট এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা চলে আসো, প্রশ্ন সলভে চলে আসো। কোল্ড লুব্রিকেন্ট এজেন্ট হিসেবে কাজ করে কে? তরল প্যারাফিন। উত্তর হচ্ছে এ। লিপস্টিকের মূল উপাদান কি ভাইয়া? লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম। লিপস্টিক নিয়ে যদি একটু কথাবার্তা বলি, লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম। লিপস্টিকের মূল উপাদান হচ্ছে কি? মোম। ঠিক আছে, মোম প্লাস তেল দুইটা দিক মিলে হচ্ছে আমাদের লিপস্টিক তৈরি হয়। কি দিয়ে? মোম প্লাস হচ্ছে তেল, এগুলো হচ্ছে আমাদের লিপস্টিকের মূল উপাদান। আচ্ছা, এরপরে 42 নম্বর বলা হয়েছে যে নিচের কোনটি ময়েশ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়? মানে হচ্ছে এখন দেখবা আফটার শেভ লোশনে তোমার হচ্ছে কয়েকটা জিনিস ব্যবহৃত হয়। অ্যান্টিসেপটিক হিসেবে তোমার হচ্ছে ডিন্যাচারাল অ্যালকোহল 14 ব্যবহৃত হয় কি হিসেবে? আফটার শেভ লোশনে। ওকে, আফটার শেভ
তোমার এখানে তিনটা জিনিস ব্যবহৃত হয়। এক নম্বর হচ্ছে অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক হিসেবে কে ব্যবহৃত হয়? অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় ডি নেচার্ড কত? ডি নেচার্ড অ্যালকোহল। ডি নেচার্ড অ্যালকোহল কত ভাইয়া? ডি নেচার্ড অ্যালকোহল 40। ডি নেচার্ড অ্যালকোহল 40 এবং ময়েশ্চারাইজার রূপে ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় কি? ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় গ্লিসারিন। কি ব্যবহৃত হয়? গ্লিসারিন। ওকে, ময়েশ্চারাইজার রূপে। এরপরে তোমার সুগন্ধ হিসেবে ব্যবহৃত হয় কে? সুগন্ধ হিসেবে, সুগন্ধ করার জন্য সুগন্ধকারক হিসেবে ব্যবহৃত হয় তোমার স্যান্ড ডেটল। কি ব্যবহৃত হয়? স্যান্ড ডেটল। ওকে, আর এটার পিএইচ মানটা সাধারণত হচ্ছে থাকে 5.5। তাহলে এই হচ্ছে মোটামুটি আফটার শেভ লোশন বা আফটার শেভ নিয়ে কথাবার্তা। তাহলে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় ডি নেচার্ড তোমার অ্যালকোহল 40। ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় কে? ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় গ্লিসারিন এবং সুগন্ধ হিসেবে ব্যবহৃত হয় স্যান্ডেটল এবং পিএইচ মানটা সাধারণত 5.5 এর ভিতরে থাকতে হয়। ওকে, এখন চলে আসো, বলছে এই যে ময়েশ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে কোনটি ব্যবহৃত হয়? আমরা বলছি কি তোমার হচ্ছে ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় গ্লিসারিন, আর অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় কি? ডি নেচার্ড অ্যালকোহল। আচ্ছা, চলে আসো। দেখো 43 নম্বরে চলে আসলাম। 43 নম্বরে বলা আছে টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনার নিয়ে একটু কথাবার্তা আছে। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি? টয়লেট ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে কস্টিক সোডা বা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনার নিয়ে এই হচ্ছে কথাবার্তা। আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড টয়লেট ক্লিনারের মূল উপাদান। গ্লাস ক্লিনারের মূল উপাদান কি ভাইয়া পুরা? গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ। সিলিকন ডাই অক্সাইড প্লাস হচ্ছে কি অ্যামোনিয়া দ্রবণ হচ্ছে গ্লাস ক্লিনারের মূল উপাদান। তাহলে দেখো অ্যামোনিয়া দ্রবণ। আচ্ছা 46 নম্বরে দেখো গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কোনটা? একুয়া অ্যামোনিয়া। সেম কথা, গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটা? অ্যামোনিয়া দ্রবণ। গ্লাস ক্লিনারের রাবিং অ্যালকোহল হিসেবে ব্যবহৃত হয় কোনটা? আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে রাবিং অ্যালকোহল হিসেবে ব্যবহৃত হয়। আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে গ্লাস ক্লিনারে কি হিসেবে ব্যবহৃত হয়? রাবিং অ্যালকোহল হিসেবে ব্যবহৃত হয়। চলে আসো 49 নম্বরে বলছে মেহেদির রঙের কারণ কি? মেহেদির রঙের কারণ হচ্ছে লাসন। কি? মেহেদি এর রঙের কারণ হচ্ছে লাসন। ঠিক আছে, মেহেদির রং কেন হয়? মেহেদির রং হয় লাসনের কারণে। এবং এই যে মেহেদির তোমার হচ্ছে এই লাসনটার তোমার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি? সেই যদি নামটা আমরা একটু কেমিক্যালে লিখি C10H6 কত? C10H6O3 এটা তোমার বৈজ্ঞানিক নাম হচ্ছে 2 হাইড্রোক্সি 1,4 ন্যাপথাকুইনন। কি বলছি? 2 হাইড্রোক্সি 1,4 ন্যাপথাকুইনন। এটার কারণে হচ্ছে রং হয়ে থাকে। আচ্ছা, এরপরে চলে আসো 50 নম্বরে। 50 নম্বর বলেছে গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সংঘটিত হয়? খুবই সুন্দর একটা প্রশ্ন। গাজন প্রক্রিয়া গ্লুকোজ থেকে ইথানল তৈরির প্রক্রিয়াকে গাজন প্রক্রিয়া বলা হয়। কি বলছি? গ্লুকোজ থেকে ইথানল তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? গাজন প্রক্রিয়া বলা হয়। আশা করি মোটামুটি কম বেশি তোমরা সবাই এটা জানো। ভিনেগার কাকে বলে? ভিনেগার নিয়ে একটু কথাবার্তা বলি, চলো। ভিনেগার হচ্ছে তোমরা ছোটবেলা থেকে জানো 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় এবং এটাতে 90 থেকে 94% পানি থাকে। ভিনেগার তৈরিতে জলীয় দ্রবণে কোনটি ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড ব্যবহৃত হয়। মনে রাখবা, অ্যাসিটিক অ্যাসিড ব্যবহৃত হবে। কি? ভিনেগার তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হবে? অ্যাসিটিক অ্যাসিড ব্যবহৃত হবে। আর এনজাইম হিসেবে দুইটা জিনিস কাজ করবে। কি কি জিনিস কাজ করবে একটু দেখবা। এনজাইম হিসেবে কটা জিনিস কাজ করে ভিনেগার তৈরিতে? এনজাইম। তোমরা যদি হচ্ছে মল্ট ভিনেগার তৈরি করো সেক্ষেত্রে কাজ করবে হচ্ছে ইনভার্টেজ। হ্যাঁ, আর যদি হচ্ছে তুমি তোমার কি আরেকটা আছে, সেটা হচ্ছে কি ইনভার্টেজ। আরেকটা আছে
ভিনেগার তৈরিতে আমাদের কয়টা এনজাইম কাজ করে? দুইটা। একটা হচ্ছে তোমার ইনভার্টেজ, ওকে, ইনভার্টেজ এনজাইম কাজ করবে কি, একটা হচ্ছে ইনভার্টেজ আর একটা হচ্ছে তোমার কি জানি একটা এনজাইম আছে, যাই হোক আমার একটা মনে নেই আপাতত। ওই বিক্রিয়ার সাথে মিল করে আর কি একটা ইয়ে কাজ করবে, সেইটা আর কি। ইনভার্টেজ আর হচ্ছে অ্যাসিটোভেক্টর, কি বলছি? ইনভার্টেজ, একটা হচ্ছে ইনভার্টেজ আর একটা হচ্ছে অ্যাসিটোভেক্টর, ওকে। অ্যাসিটো অ্যাসিটোভেক্টর অ্যাসিটোভেক্টর, ওকে। অ্যাসিটোভেক্টর এইটা হচ্ছে তোমার হিসাব করে। ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? মনে রাখবা মিথানল 40%, পানি কত পার্সেন্ট? 60%, ওকে। ফরমালিনে মিথানল কত পার্সেন্ট? 40%, আর পানি হচ্ছে 60%। চলো 55 নম্বরে চলে যাই। বলছে কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস? খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো, সল্ট বা লবণ, সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস। অ্যালকোহল, ভিনেগার, ফরমালিন এগুলো না। কোনটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস নয়? সরিষার তেল, এটা একটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। চিনির দ্রবণ প্রাকৃতিক। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস নয়। ওকে, কোনটি কৃত্রিম ফুড প্রিজারভেটিভস? বলছিলাম সোডিয়াম বেনজোয়েট হচ্ছে একটি অ্যান্টি মাইক্রোবিয়াল, এটা হচ্ছে একটা কৃত্রিম। তোমাদেরকে অনেক আগে থেকে এটা তোমরা দেখছো, শুরু থেকেই, ঠিক আছে। আর কি বলবো, দেখো 58 নম্বর বলছে ফুড প্রিজারভেটিভসে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? বলছিলাম যেটা শব্দ ছোট তার পিএইচ ছোট, যেটা শব্দ বড় তার পিএইচ বড়। অ্যাসিটিক অ্যাসিডের জন্য হচ্ছে এইটা, ঠিক আছে। কাঁঠাল কৌটাজাত করতে কোনটি ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড ব্যবহৃত। অনেকবার দেখছো। গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে? ভাই আপুরা মনে একটা জিনিস মনে রাখো, এখানে গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে এটা আমি জানি না, তবে আমি জানি দুধের শতকরা সংযুক্তি কত? 82 থেকে 88% হচ্ছে দুধের শতকরা সংযুক্তি, ঠিক আছে। তাহলে গাভীর দুধ তো একটা দুধ, তাই না? তাহলে এটার ভিতরেই তো হবে রেঞ্জটা, না? তাহলে এটা হচ্ছে 78 কম, 80 কম, 90 বেশি, তাহলে এটাই হবে। আশা করি ক্লিয়ার। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? অনেকবার বলা হয়েছে দুধে যে ল্যাকটোজ থাকে, এটা হচ্ছে দুধের কি করে? মিষ্টি করে দেয়। এ দেখো দুধের মিষ্টতা বাড়ায় কোনটা? ল্যাকটোজ। সেম প্রশ্ন বারবার আসতেছে। গাভীর দুধে কোন দুধে খাদ্য ক্যালোরি কত? সুন্দর প্রশ্ন। কি গাভীর দুধে খাদ্য ক্যালোরি? ভাইয়া গাভীর দুধে খাদ্য ক্যালোরি 69 থেকে 70। মনে রাখবা গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? 69 থেকে 70। ওকে, আশা করি ক্লিয়ার। চলে আসো 64 নম্বরে। আমাদের খাদ্যের কোন উপাদান দেহে কর্মশক্তি যোগায়? এটা কেনা জানে ছোটবেলা থেকে, ছোটবেলার পড়া। আমিষ। আমিষ হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে কি করে ইয়ে করে, আমিষ কর্মশক্তি যোগায় কে? আমিষ হচ্ছে আমাদের শরীর গঠনে সহায়তা করে। শর্করা হচ্ছে আমাদের কর্মশক্তি যোগায়। হ্যাঁ, খাদ্যপ্রাণ না, স্নেহ পদার্থ না, এগুলা এই কাজটা করতে পারে না। কোন শর্করাটি মানবদেহে পরিপাকের কাজ করে? ভাইয়া গ্লুকোজ হচ্ছে মানবদেহের পরিপাক এবং শক্তি উৎপাদনে সহায়তা করে। ট্যালকম পাউডারের মূল উপাদান কি? ট্যাল্ক। অনেকবার দেখছে। নেইল পলিশের দ্রাবক কোনটা? নেইল পলিশ এর দ্রাবক, মনে রাখবা কি? নেইল পলিশের দ্রাবক, নেইল পলিশের দ্রাবক। নেইল পলিশের দ্রাবক হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর লিপস্টিকের দ্রাবক হচ্ছে সিটাইল অ্যালকোহল। লিপস্টিকের দ্রাবক কি বলছি? নেইল পলিশের দ্রাবক হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর তোমার হচ্ছে লিপস্টিক নাকি? লিপস্টিকের দ্রাবক হচ্ছে কি? সিটাইল অ্যালকোহল, এটা একটু মনে রাখবা। মেহেদি পাতার নির্যাসে কোন যৌগ প্রাধান্য থাকে? খুবই সুন্দর প্রশ্ন। বলছিলাম যে মেহেদি পাতার রং তৈরি করে কে? মেহেদি পাতার রং তৈরি করে হচ্ছে লাসন, ওকে, লাসন। সেই লাসন হচ্ছে কি 1 2, তোমার হচ্ছে কি একটা যে সংকেত ছিল লাসনের, সেটা হচ্ছে C10H6O3, এবং এইটাকে হচ্ছে আমরা বলতে পারি 2 হাইড্রোক্সি 1,4 ন্যাপথাকুইনন। তাই উত্তর হচ্ছে গ। গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে ব্যবহৃত হয় কোনটা? ভাইয়া গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে শ্বেতসার ব্যবহৃত হয়। ভিনেগার সম্পর্কে কোনটি সঠিক নয়? ভিনেগার হচ্ছে খাবারের প্রক্রিয়াজাতকরণের পর বাষ্পায়িত হয় না, এটা সঠিক নয়। আচ্ছা, নিচের কোনটি প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত হয়? প্রিজারভেটিভস হচ্ছে তোমার সোডিয়াম বেনজোয়েট প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত হয়। শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান কোনটা? শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান হচ্ছে পানি, এবং তার পরিমাণ হচ্ছে 82 থেকে কত? 88%। আচ্ছা, এরপরে কোন আয়নে স্বল্প কোয়াগুলেশন দ্রুত হয়? স্বল্প পরিমাণে কোয়াগুলেশন দ্রুত হয়। দেখো আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম যে
অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে আয়রন 3+ হচ্ছে কোয়াগুলেশন দ্রুত হয়। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? ভাইয়া বিউটালাইটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটালাইটেড হাইড্রক্সি টলুইন এবং হচ্ছে TBHQ, এগুলো হচ্ছে আমাদের কি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং হচ্ছে প্রোপাইল গ্যালেন। ওকে, আশা করি ক্লিয়ার। তো মোটামুটি হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন ফুল অধ্যায়ের হচ্ছে হাজারি স্যারের MCQ শেষ করছি ইনশাল্লাহ। আমাদের হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আমরা হচ্ছে এভাবে হচ্ছে আমরা রেগুলার হচ্ছে তোমার অনুশীলনী সলভ ক্লাসগুলো আপলোড দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য।